শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তুষ্ট সরকার পৃথিবীর যে কোনো আদালতে এই রায়ই হতো বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে। এদিকে রায় ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো শঙ্কা নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টারা। জুলাই হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এর পরপরই প্রতিক্রিয়া জানান আইন উপদেষ্টা। বিচারের রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। ভারত যদি এখনো তাদের আশ্রয় দেয় তাহলে বুঝতে হবে এটি বাংলাদেশের বিরুদ্ধে একটা শত্রুতা। ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট। দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায় ঘিরে আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা নেই। যারা বিশৃঙ্খলার চেষ্টা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে। সড়কও কোনো আতঙ্ক নাই, আমি তো সড়ক দিয়ে আসছি, আপনিও সড়ক দিয়ে আসতেন। তার প্রত্যাবর্তনের জন্য তো আমরা অলরেডি লিখে হয়েছে এবং এটা তো কন্টিনিউয়াস, আমরা তো ডেফিনেটলি চাবো প্রত্যাবর্তনের জন্য। ধানমন্ডি ৩২ নম্বরে বিশৃঙ্খলা না করারও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাইবে ঢাকা। রায়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন একথা বলেন। তিনি বলেন, স্থানীয়ভাবে ভারতীয় হাইকমিশন এবং দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাওয়া হবে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ভারতে পাঠানোর পরবর্তী প্রক্রিয়া নিয়ে তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চেয়ে যে কোনো মুহূর্তে দিল্লিকে চিঠি পাঠাবে ঢাকা। চিঠির পর ভারতের প্রতিক্রিয়া দেখে বাংলাদেশ পরবর্তী পদক্ষেপ নেবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এর আগে গত বছর শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের ফেরত চেয়ে দিল্লিকে চিঠি পাঠালেও এ বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রক্রিয়া সমাপ্ত হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এবং আপনারা দেখেছেন স্টেটমেন্ট যেটা, সেটা হলো যে তাদের সাথে তো আমাদের চুক্তি আছে এক্সট্রাডিশনের, কাজে সেই অনুযায়ী তার আওতায় আমরা তাদেরকে ফেরত চাই। ভারতে অবশ্যই চিঠি যাবে, কারণ আমাদের অবস্থান যেটা সেটা আমরা অফিসিয়ালি ভারতকে জানাবো। ভারতে চিঠি যাবে, আজকে রাত্রে গেলেও অথবা কালকে সকালে গেলেও, তাতে তেমন কিছু আসা যায় না, কিন্তু যাবে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে খুশি শহীদের পরিবার। তবে দণ্ড কার্যকর হলেই পুরোপুরি সন্তুষ্ট হবেন বলে জানান তারা। আদালতের রায় ঘোষণার প্রতিক্রিয়ায় জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা একথা বলেন। শহীদ মীর মুগ্ধর ভাই ও বাবা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুনি স্বৈরাচারী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এ ঘটনায় সাময়িক খুশি হলেও এখনই সম্পূর্ণ সন্তুষ্ট নন তারা। শহীদ মিরাজ হোসেনের বাবা আব্দুর রব বলেন, ১.৫ বছর ধরে ছেলের হত্যার বিচারের দাবি জানিয়ে আসছেন। শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে রায় শুনে এমন প্রতিক্রিয়া জানান তিনি। চৌধুরী আব্দুল আল মামুন তার নির্দেশে অনেক আমাদের সন্তানগুলাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, সেখানে তাকে মাত্র 5 বছর সাজা দেওয়া হয়েছে। আমরা এই সাজা মানি না। যে তার বাবার মৃত্যুর ফাঁসি যদি এতকাল পরে সে করতে পারে, তাহলে আমরাও দেশে নিয়ে এসে তাদের সকলকে আমরা এই ফাঁসির রায় আমরা দেব। আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যেহেতু সে রাজসাক্ষী হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে তাকে 5 বছরের সাজা শোনানো হয়েছে, যেটাতে আমরা সন্তুষ্ট না। সাবেক আইজিপি চৌধুরী আল মামুন তার যে রায়টি এসেছে তাকে সেটি আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই রায়ের বিরুদ্ধে আমরা আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেখ হাসিনার রায় বড় পর্দায় দেখানোর আয়োজন করে ডাকসু।
ফাঁসির আদেশের পরপরই সন্তোষ জানায় শিক্ষার্থী, গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের স্বজনরা। এছাড়া খুলনা, চট্টগ্রাম ও লক্ষ্মীপুর সহ নানা জেলায় আনন্দ মিছিল হয়েছে। আসামিদের ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করার দাবি জানায় ছাত্র জনতা। সকালে টিএসসিতে বড় পর্দায় রায় প্রচারের আয়োজন করে ডাকসু। আদেশ দেয়া শুরু হতেই পায়রা চত্বরে আসতে থাকে শিক্ষার্থী, জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের স্বজনরা। বাংলাদেশের মতো একটা সার্বভৌমত্ব দেশে কোনো স্বৈরাচার টিকতে পারবে না এবং ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচার না জন্ম নিতে পারে। এই রায়টা যে যথাযথ হয়, যথাযথ শাস্তি হয়, এটাই মানুষের প্রত্যাশা। শিক্ষার্থীরা বলেন, গত 17 বছরে গুম খুন সহ এমন কোনো অন্যায় নেই যা শেখ হাসিনা করেননি। যথার্থ শাস্তি দিয়েছে ট্রাইব্যুনাল। এতগুলো শহীদ মায়েদের চোখের পানি আমরা সহ্য করেছি, তার প্রেক্ষিতে যে রায়টা আমাদের প্রত্যাশিত ছিল সেটা হয়েছে। তবে কার্যকর না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি, মাঠে থাকবো ইনশাআল্লাহ। এদিকে রায় ঘোষণার পরই চট্টগ্রামের বিপ্লবী উদ্যানে আনন্দ মিছিল করে ছাত্র জনতা। সিলেটে মিছিল বের করে পুরো শহর ঘুরেছে এনসিপি। গুম খুন করেছিল, সেই গুম খুনের আজকে রীতি টানা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। হয়েছে, আমরা এই খুশিতে আমরা মিষ্টি বিতরণ করেছি। আমরা চাচ্ছি যে এই রায় যেন খুব দ্রুত কার্যকর হয়। খুলনার শিববাড়ি মোড়েও জমায়েত হয় ছাত্র জনতা। দণ্ডপ্রাপ্তদের ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো দল অসহযোগিতা করলে সুষ্ঠু নির্বাচনের শঙ্কা থেকেই যাবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এমন মন্তব্য করেন সিইসি AMM নাসির উদ্দিন। তিনি বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে ইসি। এ সময় খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার ও আচরণবিধি মানাতে কমিশনকে শক্ত হওয়ার পরামর্শ দেন রাজনীতিবিদরা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলছে ইসির। সোমবার তৃতীয় দিনের সংলাপে বাংলাদেশ লেবার পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাকের পার্টি সহ অংশ নেয় 12 দল। নিজেদের অবস্থান তুলে ধরে নানা পরামর্শ দেন দলগুলোর প্রতিনিধিরা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ ভোট কেন্দ্রের নিরাপত্তাও দাবি করেন তারা। ভোটের আগে কালো টাকা, পেশি শক্তি ও অস্ত্র নিয়ন্ত্রণের তাগিদ দলগুলোর। 2টা, 5টা, 10টাকে যখন আপনি তার প্রার্থীটা বাতিল করবেন, বাকিরা সোজা হয়ে যাবে। আগামী প্রজন্মের প্রত্যেকটা লোক যেন মনে করে যে এই নির্বাচন কমিশন ছিল স্বচ্ছ। নেতারা বলেন, একসঙ্গে গণভোট ও নির্বাচন ইসির jন্য চাপের। এছাড়া অনলাইন গুজবের চ্যালেঞ্জ মোকাবিলা করে বর্তমান প্রশাসন দিয়ে সুষ্ঠু ভোট সম্ভব কিনা সে প্রশ্নও অনেকের। এছাড়া অনলাইন গুজবের চ্যালেঞ্জ মোকাবিলা করে বর্তমান প্রশাসন দিয়ে সুষ্ঠু ভোট সম্ভব কিনা সে প্রশ্নও অনেকের। নির্বাচন কমিশন যদি এই সুপারিশমালা গ্রহণ করে থাকে, তাহলে পিআর পদ্ধতি কোনো কার্যকর হবে না। হাট এবং বাজার, সেখানে আপনি বলছেন আমি সেখানে রিচ করতে পারবো না, আমি পথসভা করতে পারবো না, তাহলে রিচ আউট টু দ্য পিপল। রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। যে পলিটিক্যাল পার্টি অ্যান্ড দেয়ার মেম্বার্স এবং তাদের সহযোগিতা ছাড়া সুন্দর কোনো নির্বাচন করা যাবে না, এটা একদম নিশ্চিত। রাজনৈতিক দল না চাইলে, রাজনৈতিক দলগুলো না চাইলে এবং তারা যদি একটা সমস্যা সৃষ্টি করতে চায়, তাহলে দেখবেন যে হয়তো একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, আশঙ্কা থেকে যায়। সংলাপে দলগুলোকে আশ্বস্ত করে কমিশনাররা জানান, বর্তমান ব্যবস্থাপনায় সুষ্ঠু নির্বাচন সম্ভব। পরিবেশ সৃষ্টির জন্য সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে আমাদের বিশেষ আয়োজন গণতন্ত্রের যাত্রা। প্রার্থী ঘোষণা না করা ঢাকার গুরুত্বপূর্ণ 7টি আসন যুগপৎ আন্দোলনের সমমনা দলের প্রার্থীদের ছেড়ে দিতে পারে বিএনপি। এ কথা জানিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারা। যদিও এসব আসনের প্রতিটিতে বিএনপির একাধিক নেতা জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তবে জোটের নেতারা বলছেন ঢাকার ফাঁকা আসনগুলোতে তারাই অগ্রাধিকার পাবেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, তাই ভোটের প্রচারে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। ইতিমধ্যে বিএনপি 237 প্রার্থী ঘোষণা করলেও ঢাকার 7টি গুরুত্বপূর্ণ আসন এখনো ফাঁকা। প্রার্থীর সম্ভাব্য তালিকায় নাম না থাকলেও ঢাকার কয়েকটি আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির সম্ভাব্য শরিকরা।
যুগপৎ আন্দোলনের সঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিফ রহমান পার্থকে ঢাকা 17 আসন ছেড়ে দিতে পারে বিএনপি। ঢাকা 13 আসনে প্রচারণা চালাচ্ছেন এনডিএম পার্টির চেয়ারম্যান ববি হাজ্জাজ। তারা মনে করেন ঢাকায় ফাঁকা রাখা আসনগুলোতে বিএনপির সমমনা দলগুলো অগ্রাধিকারে থাকবে। জোটের প্রধান নেতৃত্ব বিএনপি থেকে জোটের বাকি নেতৃত্বে যারা আছেন তাদের সিটগুলো অলরেডি কনফার্ম করা হয়েছে এবং বাকি সিটগুলো নিয়ে আমরা এখনো আলোচনায় আছি। আপনি রাজনীতি এবং রাজনীতির বাইরে নিজের কর্মদক্ষতা কতখানি দেখিয়েছেন, যে আপনি সেবা জনগণকে কতখানি দিতে পারবেন, তার ভিত্তিতে যদি আপনাকে একটা পজিশন দেয়া হয় তাহলে আপনার বয়স কত এটা একেবারেই বিবেচ্য বিষয় হওয়ার কথা না। ঢাকা 10 আসনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভোটার হওয়ার আবেদনের পর জোর গুঞ্জন তিনি বিএনপি জোটের হয়ে এই আসনে প্রার্থী হচ্ছেন। কিন্তু এই আসনে জোর প্রচারণা চালাচ্ছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম। সব কথার শেষ কথা হচ্ছে দল যে সিদ্ধান্তটা নেবেন সেটাই আমি মনে করি যে চূড়ান্ত সিদ্ধান্ত, এবং দল এই এলাকার বাইরে অন্য কাউকে চিন্তা করবেন এটা আমি মনে করি না। এটা হলো একটা জিনিস, কারণ এখানকার নেতাকর্মীরা যারা আছেন তাদের একটা সেন্টিমেন্টের ব্যাপার আছে, তাদের একটা আবেগের জায়গা আছে, তাদের যে প্রত্যাশা যে তাদের মধ্য থেকে তাদের সঙ্গে যারা ছিলেন নেতা তাদের মধ্য থেকেই আপনার মনোনয়ন দেওয়া হবে। বিএনপির নীতি নির্ধারকরা জানান শিগগিরই খালি আসনগুলোতে মনোনয়ন ঘোষণা হবে, তবে অগ্রাধিকার পাবেন জোটের শরিকরা। তো প্রধানত বিবেচ্য হলো যে এলাকায় গ্রহণযোগ্যতা কার বেশি, দ্বিতীয়টা হলো দলের জন্য ত্যাগ কার বেশি, কে 16 বছরের আন্দোলনে সাফার করেছে, জেলে গিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, দলের প্রতি অবদান সেটাও বিচার করা হবে, স্থানীয় গ্রহণযোগ্যতাও বিচার করা হবে। ঢাকা 7 আসন হেফাজত নেতা মামুনুল হককে দেয়া হতে পারে এমন গুঞ্জন থাকলেও ঢাকা 9, 12, 18 ও 20 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সঞ্চয়পত্র ও প্রাইস বন্ড বিক্রি করা সহ 5 ধরনের সেবা দেয়া বন্ধ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী 20 নভেম্বর থেকে এসব সেবা বন্ধ করা হবে। অর্থ মন্ত্রণালয়কে এ বিষয়ে এক প্রতিবেদনে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জানানো হয়, গ্রাহক পর্যায়ে ছেঁড়া ফাটা নোট বদল, সরকারি চালান সেবা এবং চালান সংক্রান্ত ভাঙতি টাকা দেওয়ার সেবাও বন্ধ হচ্ছে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলোতে এই সেবাগুলো পাবেন গ্রাহকরা। শুধু পোড়া নোট পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে সেবা নিতে পারবেন। মূলত বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় আধুনিকায়ন, উন্নত নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত ওয়ার্ড স্থাপন এবং মূল ভবনের নিরাপত্তায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে গেল অক্টোবরে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে সার্ভার জালিয়াতি করে 25 লাখ টাকার সঞ্চয়পত্র আত্মসাতের ঘটনা ঘটে। এরপর আরও 2 জনের অর্থ আত্মসাতের চেষ্টা করলে শেষ সময়ে তা আটকে দেয় বাংলাদেশ ব্যাংক। সৌদি আরবের মদিনায় ভারতীয় ওমরা যাত্রীদের বহনকারী একটি বাসের সঙ্গে তেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষ হয়েছে। এতে বাসে আগুন ধরে 42 জন যাত্রী নিহত হয়েছেন। সোমবার ভোরে বাসটি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল। ওমরা যাত্রীদের অনেকেই তেলেঙ্গানার হায়দ্রাবাদের বাসিন্দা। দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। মরদেহের পাশাপাশি আহতদের ভারতে এনে প্রয়োজনীয় চিকিৎসা দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তেলেঙ্গানা রাজ্য সরকারের পক্ষ থেকে রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।